আপনি কি মনে করেন আমাদের কি করা উচিত মুজিন? যদি এটা ভয়ঙ্কর মুখোমুখি হয় তো? হ্যাঁ, আমি নিশ্চিত এটা নিশ্চয়ই ওইটাই ছিল। আমি এটা কল্পনাও করতে পারিনি যে ছেলে 3 মাস ধরে মার্শাল আর্টের কোনো অনুশীলন করেনি সে জিনহুকে হারিয়ে দিবে। তাহলে ভেবে দেখো কি হবে যদি সে সব সময় অনুশীলন করত তো? আপনি এর মানে বলছেন যে সে যেভাবে জিতেছে সেটা সে মিথ্যা বলেছে? আমি যেটা সম্পর্কে জানি না সেটা সম্পর্কে আমি এখন কিছুই বলতে পারছি না। আমাকে আবার এটা বলবেন না যে চ্যাংয়ের মায়ের মৃত্যুতে তার আত্মীয় স্বজনদের কোনো হাত রয়েছে। এই সব কিছু আজে বাজে কথা। যাই হোক, আমার কথা এখন মনোযোগ দিয়ে শুনুন। চ্যাং নিমের পিছনে লোক লাগাও এবং তার সকল তথ্য আমাকে রিপোর্ট করো। যে আমি বুঝতে পেরেছি, দ্য গ্রেট লর্ড হেড। এই কথা বলে সে সেখান থেকে গায়েব হয়ে যায়। ফ্যামিলি হেড সে এখন খুবই চিন্তিত এবং সে ভাবছে আমি যতই চিন্তা করি না কেন চ্যাং নিম সে নিশ্চয়ই বাহির থেকে কোনো সাহায্য পাচ্ছে। সিন শিফট হয়ে যায়, আমাদেরকে ট্রেনিং গ্রাউন্ড দেখানো হয় যেখানে চ্যাং নিম চলে আসে এবং সে ভাবছে আমাকে আরো শক্তিশালী হতে হবে। এইখানে বেঁচে থাকার জন্য আমি এখনো শক্তিশালী নই। চ্যাং নিম এই বলে সেই কাঠের দণ্ডটির উপরে অনেক স্পিডের সাথে আঘাত করে, যার ফলে সেই কাঠের দণ্ডগুলি সবগুলো ভেঙে যায় এবং সে বলে, ওহ ফাইনালি আমি আমার কি ব্যবহার করতে পারছি, তাও আবার খুবই সঠিকভাবে, ভালোভাবে। ওয়াও, এই কিটা ব্যবহার করার ফলে সেই বইটা আমাকে সাহায্য করছে, কিন্তু আমি এখনো পর্যন্ত এটার সঠিকভাবে মার্শাল আর্ট জানি না। চ্যাং নিম তখন মিস ওয়াংকে ডাকতে থাকে। মিস ওয়াং, আপনি কোথায়? অদৃশ্য থাকা মিস ওয়াং বলে, ইয়েস চ্যাংনিম, বলুন আপনার কি দরকার। মিস ওয়াং, আমি মার্শাল আর্ট লাইব্রেরিতে প্রবেশ করতে চাই। মার্শাল আর্ট লাইব্রেরি দেখানো হয় যেখানে মিস ওয়াং বলছে, চ্যাংনিম আপনাকে স্বাগতম, আপনি মার্শাল আর্ট লাইব্রেরিতে প্রবেশ করেছেন। চ্যাং নিম তখন বলে, মিস ওয়াং আমি কি সার্চ ফাংশন ব্যবহার করতে পারি? মিস ওয়াং তখন বলে, হ্যাঁ আপনি পারেন, বলুন আপনি কি খুঁজতে চান। মিস ওয়াং আমি একটি ভিন্ন মার্শাল আর্ট খুঁজছি যে মার্শাল আর্টের ভিতরে 2টি মার্শাল আর্ট বই একই সাথে পারফর্ম করার অনুমতি দিতে পারে। চ্যাং নিমের এই কথা শুনে মিস ওয়াং সে সার্চ ফাংশনে সার্চ করতে থাকে, কিন্তু যখনই রেজাল্ট বের হয় সেখানে আমাদেরকে বলা হয় যে সার্চ ফাংশনে এমন কোনো মার্শাল আর্ট বই নেই। এইটা শুনে চ্যাং নিম অনেক হতাশ হয়ে যায়। আমি ভেবেছিলাম যে হয়তো এখানে এই বইটি থাকবে। মিস ওয়াং তখন বলে, এটি একটি মার্শাল আর্ট লাইব্রেরি, তার মানে এই না যে এখানে সমস্ত মার্শাল আর্ট থাকবে। মাত্র 100 বছর পর লাইব্রেরি আবার দেখা দিয়েছে। এই সময়গুলোর মধ্যে যদি কোনো নতুন মার্শাল আর্ট থেকেও থাকে তা জানা সম্ভব নয়। চ্যাং নিম তখন ভাবতে থাকে গত 100 বছরের মধ্যে এমন কোনো মার্শাল আর্ট বই নেই। মিস ওয়াং তখন বলে, আপনি যে বইটির কথা ভাবছেন সেটি অবশ্যই রয়েছে। যেটা শুনে চ্যাং বলে, কি সত্যি? মিস ওয়াং আমাকে তাহলে সেই মার্শাল আর্ট বইটি দিন। কিন্তু সেই মার্শাল আর্ট বইটি 3য় ফ্লোরে রয়েছে আর এটা তো প্রথম ফ্লোর। কি 3য় ফ্লোর? মিস ওয়াং তখন চ্যাং নিমকে বুঝাতে থাকে, মার্শাল আর্ট লাইব্রেরিতে ব্যবহারকারীদের জন্য 5টি পদে বিভক্ত করা রয়েছে। এইখানে প্রথম ফ্লোরকে বলা হয় প্রথম স্টার, এমন করে সর্বোচ্চ হলো 5 স্টার। চ্যাং নিম এইটা শুনে হতাশ হয়ে যায় আবারও এবং সে বলছে তার মানে আমি সে বইটি আর খুঁজে পাবো না, আর আমি এখন সর্বনিম্ন স্টারে রয়েছি। মিস ওয়াং তখন বলে, ও চ্যাংনিম, এত হতাশ হওয়ার কিছুই নেই। মার্শাল আর্ট ব্যবহারকারীদের জন্য এখনো পর্যন্ত 3% প্রথম তলায় সংরক্ষিত রয়েছে। এইটা শুনে চ্যাং নিম অনেক খুশি হয়ে যায়। কি 3%? এর মানে ভবিষ্যতে আমার কাছে অনেক মার্শাল আর্ট থাকবে, তাই না মিস ওয়াং? ও চ্যাংনিম, আপনি সত্যি অসাধারণ একজন ব্যক্তি। দূর, কি যে বলেন না, আমার না খুব শরম করছে মিস ওয়াং। চ্যাং নিম মিস ওয়াংকে বলে, মিস ওয়াং যেহেতু আমার কাছে আর বেশি সময় নেই তাই আপনার কাছে একটা প্রশ্ন করতে চাই, বলুন আমার র্যাঙ্ক আমি কিভাবে বাড়াতে পারবো? মিস ওয়াং তখন বলে, এইটা খুবই সহজ, মার্শাল আর্ট লাইব্রেরিতে তোমার অবদান রাখো। চ্যাং নিম বলে, অবদান? মিস ওয়াং এর মানে কি? কেমন অবদান রাখতে হবে আমাকে? এর আগে যেমন তুমি ফাইট করে মার্শাল আর্ট লাইব্রেরিকে একটি রেকর্ড ফাইট দিয়েছো, ঠিক তেমনই ভাবে তোমাকে এমন কিছু আবারও করতে হবে, কিংবা তোমাকে একটি ট্রায়াল পাস করতে হবে। মিস ওয়াং কেমন ট্রায়াল? হঠাৎ করে মিস ওয়াং চ্যাং নিমকে নিয়ে একটি অজানা জায়গায় চলে আসে যেখানে চ্যাং নিম বলছে, মিস ওয়াং এটা আমরা কোথায় এসেছি? মিস ওয়াং তখন বলে, ও চ্যাংনিম, এইটাই হলো সে ট্রায়াল রুম। তোমাকে এর সাথে ফাইট করতে হবে
যদি তুমি জিতে যাও তাহলে তুমি সেকেন্ড ফ্লোরে প্রমোট হবে। মিস ওয়াং, লাইব্রেরিদের কি মাথা নষ্ট হয়ে গিয়েছে? আমার মতো একজন 30 বছরের ব্যক্তির সাথে 5 বছরের একটা ছোট মেয়ের সাথে ফাইট করতে হবে? চ্যাংনিম, আপনি খুব ভালো মজা করতে পারেন। আপনি তো এখন 12 বছর বয়সী, আপনি কি ভুলে গিয়েছেন? তাছাড়া ওর সাথে ফাইটে জিতলে আপনি সেকেন্ড ফ্লোরে প্রমোশন পাবেন। মিস ওয়াং, আচ্ছা ঠিক আছে, দেখা যাক। আপনি কিন্তু আপনার কথা ফিরিয়ে নেবেন না। আমি এই বাচ্চাটাকে এক্ষুনি হারিয়ে দিচ্ছি। চ্যাংনিম রেডি হতে না হতে সেই মেয়েটা অনেক দ্রুত চ্যাংনিমের কাছে চলে আসে এবং তাকে অনেক জোরে আঘাত করে। এই আঘাতের ফলে চ্যাংনিমের মুখ থেকে পানি বের হয়ে যায়। আরে বাপরে, এটা কি? মেয়েটার এই আঘাতের ফলে চ্যাংনিম অনেক দূরে গিয়ে পড়ে। এই বাচ্চাটার সাথে কি হয়েছে? আর আমি সত্যি সত্যি ব্যথা অনুভব করতে পারছি। হঠাৎ করেই চ্যাংনিম বলে, আরে আমার ব্যথা তো নেই। মিস ওয়াং তখন বলে, ও চ্যাংনিম, আপনি হয়তো ভুলে গিয়েছেন যে এই জায়গাটিও লাইব্রেরির একটি অংশ, তাই আপনি কোনো গুরুতর আঘাত পাবেন না, কিন্তু সেটা অনুভব হবে। মেয়েটা তখন বলে, কেমন চ্যাংনিম, এই ফাইটটা এখনো শেষ হয়নি, আসো আমার সাথে লড়াই করো। মিস ওয়াং বলে, আপনি এখানে কোনো আহত কিংবা নিহত হবেন না, কিন্তু সেই যন্ত্রণা ঠিকই অনুভব করতে পারবেন। চ্যাংনিম তখন মেয়েটার দিকে তাকিয়ে ভাবছে, হয়তো আমি আহত কিংবা নিহত হব না, কিন্তু এই মেয়েটাকে দেখে মনে হচ্ছে সে আমাকে সত্যি সত্যি মেরে ফেলবে। এর মানে আমাকে মৃত্যু যন্ত্রণা অনুভব করতে হবে। মিস ওয়াং, এটা কি একটু বেশি হয়ে যাচ্ছে না? মিস ওয়াং তখন বলে, হ্যাঁ, আসলে কি সত্যি এটা বেশি হয়ে যাচ্ছে? আচ্ছা তুমি বলো, এটা কিভাবে বেশি হলো? মিস ওয়াং, আপনি কি দেখতে পাচ্ছেন না বিশ্বে এমন কোথাও কি এমন হয়েছে যে 5 বছরের মেয়ে এতটা স্ট্রং হয়ে যায়? হ্যাঁ, তুমি এটা ঠিক বলেছো, কিন্তু সে 5 বছর বয়সী নয়, সে হলো 7 বছর বয়সী। এই মেয়েটা কিছুক্ষণ আগে আমার থেকে অনেক দূরে ছিল, কিন্তু হঠাৎ করে এক মুহূর্তে সে আমার কাছে চলে এসেছিল। আচ্ছা, এটা কি কোনো টাঙ্গি টেকনিক হতে পারে? সে অল্প বয়সে টাঙ্গি টেকনিক করে ফেললো। চ্যাংনিম এরপর সেই মেয়েটাকে বলে, হে আমার কথা শুনছো? কিন্তু মেয়েটা তার কোনো কথা না শুনে তার উপরে একটা কিক দিয়ে বসে। এরপর সে তার 4 আঙ্গুল দিয়ে একটি মার্শাল টেকনিক ব্যবহার করে, যেটা সোজা গিয়ে চ্যাংনিমের পেটের মধ্যে মেরে দেয়। চ্যাংনিম তখন বলে, আমি তো কোনো ব্যথা অনুভব করছি না, কিন্তু এই টেকনিক ডজ করা অনেক কঠিন। এই শিশুটি অনেক স্ট্রং। এরপর যখনই সে তার উপর একটা পাঞ্চ করতে যাচ্ছে, চ্যাংনিম তখন বলে, আমি এই ফাইটটা আর চালিয়ে যেতে চাই না। মেয়েটার পাঞ্চ সোজা চ্যাংনিমের মুখের সামনে এসে থেমে যায়। মিস ওয়াং তখন বলে, আপনি কি সত্যি ফাইটটা চালিয়ে যেতে চান না? চ্যাংনিম বলে, আপাতত আমি এই ফাইটটা আর চালিয়ে যেতে চাই না, কিন্তু আমি আবারও তো তাকে চ্যালেঞ্জ করতে পারি, তাই না মিস ওয়াং? হ্যাঁ, ঠিক বলেছেন, যখন আপনি এর যোগ্য হয়ে যাবেন আপনি আবার চ্যালেঞ্জ করতে পারবেন। মিস ওয়াং তার হাতে একটি চুটকি মেরে দেয়, যার ফলে সেই মেয়েটা সেখান থেকে অদৃশ্য হয়ে যায় এবং তারা আবারও আগের জায়গায় ফিরে আসে। সেখানে চ্যাংনিম বলে, ও তাহলে আমরা আবার এসে পড়েছি। চ্যাংনিম তখন মনে মনে ভাবতে থাকে, আমি তো এখন জাস্ট শুরু করেছি। আমি তাদের সবার উপরে দাঁড়াতে পারি যারা আমাকে নিচু মনে করত। সেই সেভিয়র, যে সেভিয়র আমাকে একটা সময় উপকার করেছিল, এখন আমি তার জীবন বাঁচাতে চাই। মিস ওয়াং, আমি আরো কঠোর পরিশ্রম করব এবং আপনার এই ট্রায়ালটাকে পাশ করে ফেলবো। চ্যাংনিম, তুমি খুব পজিটিভ মেন্টালিটি মানুষ, যার কারণে তোমাকে এত পছন্দ করি। মিস ওয়াং, আমি একটি শিশু আর আপনি হলেন একটি আন্টি। गजब बेइज्जती है। বাই দ্য ওয়ে মিস ওয়াং, আমি কি আপনার কাছে কিছু চাইতে পারি? ও হ্যাঁ চ্যাংনিম, বলো কি চাও তুমি? আপনি কি আপনার পছন্দের একটি মার্শাল আর্ট বই আমাকে সাজেস্ট করতে পারেন? ও আচ্ছা, তাহলে আপনি আমার পছন্দের কোনো মার্শাল আর্ট বই নিতে চান? তাছাড়া আমি তো যে কোনো বই সাজেস্ট করতে পারি, কিন্তু অ্যাব্রাকাডাব্রা ছু মন্তর ছু। তখনই সেখানে একটি মার্শাল আর্ট বই হাজির হয়ে যায়। কিন্তু আমি আপনাকে অনেক ভালো একটি বই সাজেস্ট করব। এই বইটি হলো সুপ্রিম শর্ট ওয়ার্ল্ড ম্যাটেরিয়াল আর্টস, বাট এই বইটির অর্ধেক অংশ নেই। চ্যাংনিম তখন ভাবতে থাকে, না, আমি এই বইটির উপর কোনো প্রশ্ন করব না, কারণ মিস ওয়াং এটি আমার জন্য সুপারিশ করেছেন। আমার কোনো পছন্দ ছিল না, যেহেতু আমি আপনাকে ব্যাকলেস ছাড়াই কোনো কিছু দিতে পারিনি। মিস ওয়াং, ব্যাকল্যাশ মানে কি? ও চ্যাংনিম, এটা এমন কিছু নয় যেটার জন্য আপনাকে চিন্তা করতে হবে। বুঝতে পেরেছি, আপনি কি সেই ছোট মেয়েটির কথা বলছেন? তাহলে এটি কি কোনো ডেমনিক কাল্টের মার্শাল আর্ট? এটা আমার জন্য অনেক প্রবলেম করতে পারে।
ও চ্যাংনিম, আপনি কোনো চিন্তা করবেন না, এটা সেই সম্প্রদায় থেকে এসেছে। তাছাড়া এই মার্শাল আর্ট কেউ চিনতে পারবে না, কারণ এই মার্শাল আর্টটি অনেক পুরনো। ও তার মানে এটি একটি প্রাচীন মার্শাল আর্ট বলা যেতে পারে। মিস ওয়াং, এই বইটির যত্ন নেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি কৃতজ্ঞতার সাথে এই বইটি গ্রহণ করব। ও চ্যাংনিম, আপনি খুব ভালো করে জানেন কিভাবে পাম মারতে হয়। কিছু কি বলেছেন? ওহো না না, আমি শুধু নিজের সাথে কথা বলছিলাম। এই প্রকাটা প্রাচুমন্ত শু বইয়ের সকল ইনফরমেশন চ্যাংয়ের মাইন্ডে চলে যাও। এটা প্রচন্ড ব্যথা করছে। আগের চেয়ে এটার যন্ত্রণা আরো বেশি হচ্ছে, কিন্তু কোনো সমস্যা নেই, তার কারণ সকল মার্শাল আর্ট টেকনিক আমার মাথার ভিতরে ইন হচ্ছে। মিস ওয়াং, এই মার্শাল আর্টটি তো সত্যি অবিশ্বাস্য। এই মার্শাল আর্টটির নাম কি? এই মার্শাল আর্টটির নাম হলো বিশ্বের সর্বোচ্চ তলোয়ার আর্টস, সুপ্রিম সোয়ার্ড আর্টস। এটি 150 বছরের পুরনো মার্শাল আর্ট। এই মার্শাল আর্ট বইটিকে লেজেন্ডারি মার্শাল আর্টও বলা হয়। মিস ওয়াং, কি বললেন? বিশ্বের সর্বোচ্চ মার্শাল আর্ট? এখন এটি আমার মাইন্ডের ভিতরে সেট হয়ে গিয়েছে। মিস ওয়াং, আমার মাইন্ডে এখন যা আছে সেগুলো কি সঠিক? এইখানে কেন শুধুমাত্র 3টি বিভাগ রয়েছে? একটি উদ্দেশ্যের কারণে এখানে 3টি বিভাগ রয়েছে। কিসের উদ্দেশ্য? মিস ওয়াং দাঁড়ান এক সেকেন্ড। বিশ্বের সর্বোচ্চ সোয়ার্ড মার্শাল আর্ট টেকনিক, এইটা তো লাইব্রেরির 2nd ফ্লোরে রয়েছে, তাই না? হ্যাঁ, এই কারণেই আমি 2য় ফ্লোরের অ্যাডমিনিটর থেকে ব্ল্যাক ক্ল্যাশ ছাড়াই এই বইটির ছোট্ট একটি অংশ আপনাকে দিতে পারি। আমি এটা বিশ্বাস করতেই পারছি না যে আমি 2nd ফ্লোর থেকে এমন একটি অনুগ্রহ পাবো। ও চ্যাংডিম, এটা কোনো অনুগ্রহ নয়। লাইব্রেরিতে যেহেতু 100 বছর পর আবার দেখা দিয়েছে, এটা আপনার জন্য ছোট্ট একটি উপহার। ও মাই লেডি, আপনাকে সত্যি অসংখ্য ধন্যবাদ। আমি কিভাবে যে এই অনুগ্রহটা শোধ করতে পারবো? ও চ্যাংডিম, আমি এইটা কামনা করি যেন সবাই আপনার মতোই হতে পারে। মিস ওয়াং, এর মানে কি? ওহ, তেমন কিছু না, আমি তোমার আগের ব্যবহারকারীদের কথা ভাবছিলাম, শুধু এটাই। কি আগের ব্যবহারকারী? হ্যাঁ চ্যাংনিম, সে ছিল অনেক অহংকারী এবং সে দেখতে খুবই বড় ছিল। সে তার শক্তির উপরে অনেক অহংকার করত। একদম নিম্নমানের ব্যক্তি সে, আমি তাকে মোটেই পছন্দ করি না। এরপর হঠাৎ করে সেখানে লাইটিং আসতে থাকে। চ্যাংনিম এটা দেখে অনেক ঘাবড়ে যায় এবং সে বলে, মিস ওয়াং, এটা কি হচ্ছে এখানে? মনে হচ্ছে সে ফার্স্ট ফ্লোরে জোর করে প্রবেশ করতে চাইছে। ফার্স্ট ফ্লোরের সে ব্যারিয়ারে আমরা কারো একজন হাত দেখতে পাই, এন্ড আমরা দেখতে পারি সেখানে অনেক ভয়ঙ্কর একটি পার্সনকে। এই হে ওয়াং, আরে বাপরে, এই ব্যক্তিটা কে? এই হে ওয়াং, আপনি এইভাবে ভিতরে কেন প্রবেশ করছেন? চলে যান এখান থেকে। এইটা তুমি কি করছো? এইভাবে তুমি আমাকে অসম্মান করছো। দরজা খোলো। বাট মিস ওয়াং, সে তার কোনো কথাই শোনেনি। সে সেই দরজাটা বন্ধ করে দেয়। এরপর চ্যাংনিম বলে, মিস ওয়াং, ওই ব্যক্তিটা কে ছিল? চ্যাংনিম, তুমি এইসব নিয়ে কোনো চিন্তা করবে না, ঠিক আছে? এইসব এখানে মাঝে মধ্যে হয়। তখন সিস্টেম থেকে বলা হয় মার্শাল আর্ট লাইব্রেরিতে ইউজারের সময়কাল শেষ হয়ে গিয়েছে। সময়কাল শেষ হয়ে গেছে? দাঁড়ান, একটু অপেক্ষা করুন, আমার কিছু প্রশ্ন আছে জিজ্ঞাসা করার। কিন্তু পরের মুহূর্তে আবারও সে ট্রেনিং গ্রাউন্ডে চলে আসে। যে লোকটির সাথে আমি লাইব্রেরিতে দেখা করেছি, তিনি কে ছিলেন? কেন তাকে আমার এত পরিচিত মনে হচ্ছে? কে তিনি? না, এখন আমি আর ওই সব কথা ভাবতে চাই না। এখন শুধু গুরুত্ব হলো বিশ্বের সর্বোচ্চ তলোয়ার আর্ট এটা আয়ত্ত করা। তাহলে এখন দেখা যাক আমার কি এর সাথে এই মার্শাল আর্ট সংযুক্ত করে। আমাকে এটা করতেই হবে। চ্যাংনিম এই বলে বিশ্বের সর্বোচ্চ সোয়ার্ড মার্শাল আর্ট টেকনিক ব্যবহার করার জন্য সে তার নিজের কি ব্যবহার করে এই মার্শাল আর্ট টেকনিকের ফার্স্ট ফর্ম ব্যবহার করছে। এই ফার্স্ট ফর্মটা হলো তার চারিদিকে একটি ব্যারিয়ারের মতো এনার্জি ফ্লো হতে থাকে। এবার 2nd ফর্ম ব্যবহার করা যাক। মার্শাল আর্ট টেকনিকের 2nd ফর্ম ব্যবহারের জন্য সে তলোয়ারকে উপরোক্ত করে মাটির ভিতরে জোরে ডাবিয়ে ফেলে, যার ফলে সেই মাটিতে একটা ছোট্ট গর্ত হয়ে যায়। এরপর সে তার তলোয়ারকে সামনে রেখে তলোয়ারের সামনে একটি এনার্জি বল ক্রিয়েট করে, যার ফলে সে এনার্জি বল থেকে চ্যাংনিম অনেক জোরে সামনের দিকে একটি দেওয়ালে ফায়ার করে দেয়। আর এই ফায়ার এনার্জি ফ্লোটা এতটাই ভয়ঙ্কর ছিল, সামনের দেওয়ালটাকে পুরো ছিদ্র করে দেয়, যেটা দেখে চ্যাংনিম পুরোই অবাক হয়ে যায়। এর মানে এটাই হলো সেই
টাং টেকনিক। আমি ফাইনালি এটা করতে পেরেছি। আমি টাং টেকনিক ব্যবহার করতে পেরেছি। আগে আমি হ্যাভেনলি ডিভাইন আর্ট, আর এখন টাং টেকনিক। এটা কি শুধুমাত্র সেই অ্যালেক্সারের জন্য হচ্ছে? না, এটা হতে পারে না। যাই খাওয়া হোক না কেন, টাং টেকনিক ব্যবহার করা এত সহজ নয়। যাই হোক, এখন আরো একবার চেষ্টা করা যাক। ইনফিনিটি ক্রাউন অফ হ্যাভেন। কিন্তু আমরা দেখতে পারি সেই তলোয়ার থেকে আর কোনো এনার্জি ফ্লো বের হচ্ছে না। এই বলে সে আবারও বারবার বলছে, ইনফিনিটি ক্রাউন অফ হ্যাভেন, ইনফিনিটি ক্রাউন অফ হ্যাভেন, অ্যাগেইন অ্যাগেইন অ্যাগেইন। কিন্তু কোনো মতেই সেখান থেকে আর এনার্জি ফ্লো বের হচ্ছে না। চ্যাং নিম অনেক ক্লান্ত হয়ে সেখানে বসে পড়ে এবং সে ভাবতে থাকে, এটা একটু আগে কাজ করছিল কিন্তু এখন কাজ করছে না। তাছাড়া আমি তো ভুলে গিয়েছি আমি কোনো জিনিয়াস নই। আমি অন্য ফর্ম ব্যবহার করতে পারি, কিন্তু কেন এটা শুধু তৃতীয় রূপ? ওয়েট, অন্য ফর্ম? বিভিন্নভাবে ব্যবহার এবং ক্ষমতা সহ 3টি ফর্ম। হয়তো এই 3টি ফর্ম একসাথে যুক্ত ছিল। মনে হচ্ছে এখানেই সমস্যাটি হচ্ছে। আমাকে এই 3টি ফর্ম আলাদা করতে হবে। এরপর চ্যাং নিম তার তলোয়ার নিয়ে রেডি হয়ে যায়। ইনফিনিটি ফার্স্ট ফর্ম, ইনফিনিটি সেকেন্ড ফর্ম অ্যান্ড ইনফিনিটি থার্ড ফর্ম। এই সব ইনফিনিটি ফর্মকে একত্রিত করে চ্যাং নিম একটি এনার্জি বল ক্রিয়েট করে। আমাকে এটা এখন করতেই হবে। মনে হচ্ছে আমি এটা করতে পারবো। ইনফিনিটি। হে ইয়াং মাস্টার, ইয়াং মাস্টার, আমি আপনাকে খুঁজেছিলাম। পরিবারের প্রধানের সাথে মিটিং হয়েছিল আপনার, সেটা কি হয়েছে? চ্যাং নিম অনেক রেগে যায়। যদি এই সব কিছুর জন্য তুমি আমাকে বাধা দাও, এর পরিণতি কি হতে পারে তুমি কি জানো? এসব কি বলছেন? যাই হোক, কেউ আপনার সাথে দেখা করতে চাই ইয়াং মাস্টার। আবার আজ রাতে আবার কে দেখা করতে চায়? হ্যাঁ, সে দেখা করতে চায় আর সে আমার পিছনে আছে। ইয়াং মাস্টার হা ম্যাং হু। কি সব নাম রে বাবা! এই শুনে চ্যাং নিম অনেক ঘাবড়ে যায়। হা ম্যাং হু, হা ম্যাং হু, যে কিনা হা ফ্যামিলি থেকে। আমি শুধু তার সম্পর্কে গুজব শুনেছিলাম, কিন্তু তার সাথে কখনো যোগাযোগ করিনি। আমি আমার গত লাইফে তাকে মনে রাখার একমাত্র কারণ অর্থোডক্স এবং হা ফ্যামিলি যুদ্ধের কারণে। রাক্ষসে তলোয়ার, একটি শয়তানি সম্প্রদায় চূড়ান্ত যোদ্ধাকে নাম দেওয়া হয়েছিল। তিনি নির্দয়ভাবে অর্থোডক্স সম্প্রদায়ের সকল লোকদেরকে হত্যা করেছিল, যার কারণে তাকে বলা হতো আল্টিমেট সোয়ার্ড মাস্টার। আমার গত লাইফে এই আল্টিমেট সোয়ার্ড মাস্টারকে কখনো দেখিনি, আজ সে আমার চোখের সামনে। এরপর হামুং যখন তার একটি চোখ বের করে অনেক ডেভিলের মতো দেখা যাচ্ছিল, এইটা দেখে চ্যাং নিম পুরোই ঘাবড়ে যায়। বাপরে, কত ভয়ঙ্কর চোখ ওর! হেই ব্রাদার চ্যাং নিম। ওয়েট, কি? আরে এটা তো... ইয়াং মাস্টার, আপনার কি হয়েছে? আপনি এমন কেন করছেন? হেই ব্রাদার, কিছু কি হয়েছে? না, কিছু হয়নি আমার। চ্যাং নিম তখন হামুংকে দেখে সে ভাবতে থাকে, ও আমি তো ভুলেই গিয়েছিলাম যে আমরা এখন শিশু। হামুং, তুমি এইখানে কেন? কে নিয়ে এসেছে তোমাকে? ব্রাদার, আপনি কি অ্যানসেস্ট্রিয়াল রেটে অংশগ্রহণ করেছেন? চ্যাং নিম তখন ভাবতে থাকে, আমার মনে আছে আমার পূর্বপুরুষের ঐতিহ্যবাহী একটি ফাংশন 10 বছর বয়সী বাচ্চাদের একত্রিত করে। তারা এটা পরীক্ষা করে দেখতে চায় হা ফ্যামিলিতে তারা যোগ্য কিনা। আর আমি গত লাইফে পুরোপুরিভাবে পরাজিত হয়ে গিয়েছিলাম। চ্যাং নিম তখন বলে, হ্যাঁ আমি সেখানে অংশগ্রহণ করেছি, কিন্তু এটা বলার এমন কি আছে? হামুং তখন বলে, ব্রাদার, আমি তোমাকে কিছু একটা কথা বলতে চাই। কথাটা হলো যে আমি তোমার কাছ থেকে মার্শাল আর্ট শিখতে চাই। কি? আমার কাছ থেকে মার্শাল আর্ট শিখতে চাও? এরপর সিন শিফট হয়ে যায়। আমাদেরকে দুইজন পাহারাদারকে দেখানো হয়। একজন বলছে, তৃতীয় রাজকুমার কি এখনো আসেনি? অন্যজন বলে, তুমি কি ওই বাস্টারের কথা বলছো? দেখো, তুমি তোমার ভাষা ঠিক করো। যাই হোক, ওই থার্ড ইয়াং মাস্টার জিনহুকে পরাজিত করেছে। অন্যজন বলে, আরে আরে ওইখানে দেখো। সেই পাহারাদারের পিছনে জিনহুর বডিগার্ড চলে আসে। সেই পাহারাদার বলছে, মনে হচ্ছে তুমি আমাকে বিশ্বাস করছো না। জিন্নুকে পুরোপুরিভাবে হারিয়ে দিয়েছে। ইনফ্যাক্ট সে অনেক মার খেয়েছে তৃতীয় রাজকুমার থেকে। যখনই সে পিছনের দিকে তাকায়, সে পুরো অবাক হয়ে যায়। ইয়াং মাস্টার জিনহু, আপনি এইখানে? ওই বাস্টার্ড, তুই আমাদের ইয়াং মাস্টার সম্পর্কে এইসব কিভাবে বলছিস? তোর এত বড় সাহস কিভাবে হলো আমাদের ইয়াং মাস্টার সম্পর্কে এইসব কিছু বলার? জিনহু তখন বলে ওঠে, একে ছেড়ে দাও, জলদি আমরা মিটিং প্লেসে যাই, চলো। কিন্তু ইয়াং মাস্টার,
তুমি কি আমার কথা শুনতে পাওনি? চলো। পাহারাদারকে ছেড়ে দিয়ে সে বলছে, ইয়াং মাস্টার একটু দাঁড়ান, আপনি যদি ওই ছেলেটাকে ছেড়ে দেন তারা তো আবারও গুজব ছড়াবে। জিনহু তখন বলে, আমি যদি সেই ছেলেকে শাস্তি দেই তাহলে কি গুজব ছড়াবে না? এছাড়াও এটা সত্যি যে আমি তার সাথে হেরে গিয়েছি। চ্যাংনিম, আমি এটা স্বীকার করি যে তুই আমার থেকে শক্তিশালী, কিন্তু ওই ফাংশনে আমি তোকে দেখাবো আসল শক্তি কি। অ্যানসেস্টেরিয়াল রেটের সময় এসে যায়, যেখানে আমরা মাঠের ময়দানে অনেক মানুষকে দেখতে পাই যারা এই ফাংশনে পার্টিসিপেট করতে এসেছে। আমি হলাম মুজিন, আমি এই ফাংশনটাকে পরিচালনা করছি। কিছু সময়ের পর এই ফাংশনটা শুরু করতে যাব। সেইখানে লোকজন বলাবলি করছে, মনে হচ্ছে যে আজ এইখানে অনেক লোকজন আছে। অ্যান্ড ফাইনালি সেখানে চ্যাংনিম চলে আসে এবং সে ভাবছে হামুং এখনো আসেনি, কিন্তু সে কোথায়? ফাংশন শুরু হতে যাচ্ছে। সিন শিফট হয়ে আমাদেরকে ফার্স্টের সিন দেখানো হয়, যেখানে হামুং বলেছিল, ব্রাদার আমি আপনার কাছ থেকে মার্শাল আর্ট শিখতে চাই। চ্যাংনিম তখন বলে, এটা অসম্ভব। ব্রাদার কেন কেন অসম্ভব? আমি তাকে কিভাবে বুঝাবো মার্শাল আর্ট লাইব্রেরির কথা? কিভাবে তাকে আমি বলবো? আর আমার যে মার্শাল আর্ট সেইটা ফ্যামিলি থেকে সম্পূর্ণ আলাদা। শোনো আমার কথা, আমার কাছে যে মার্শাল আর্টটা আছে সেটা ফ্যামিলি থেকে সম্পূর্ণ আলাদা। আর আমি এটা জানি না এটা কিভাবে তোমাকে শেখানো যাবে। না, এটা হতে পারে না। আমি ভেবেছিলাম এটা কাজ করবে। 3 বছর ধরে আমি মার্শাল আর্ট টেকনিক শিখছি, কিন্তু আমি এখনো জিনহুকে হারাতে পারিনি। আর আমি একটা গুজব শুনেছি আপনি মাত্র 3 মাস মার্শাল আর্ট ট্রেনিংয়ের মাধ্যমে জিন্নুকে হারিয়ে দিয়েছেন। সেই জন্য আমি আপনার কাছে সাহায্যের জন্য এখানে এসেছি। হামুংয়ের এই কান্নাকাটি দেখে চ্যাংনি ভাবছে, সে কান্নাকাটি করছে, এর মানে মনে হচ্ছে যে আমি একজন খারাপ মানুষ হয়ে যাচ্ছি। চ্যাংনিম তখন কিছু একটা ভেবে অবাক হয়ে যায়, ওয়েট, এই ছেলেটাই তো রাক্ষসী তলোয়ারের মাস্টার হয়ে যায়। তাহলে আমি যদি এখন এর ওস্তাদ হয়ে যাই তাহলে সবাই আমাকে রাক্ষসী তলোয়ারের মাস্টারের ওস্তাদ হিসেবে চিনতে পারবে, আর এটা আমার জন্য অনেক গর্বের ব্যাপার। চ্যাংনিম তখন বলে, ঠিক আছে আমি তোমাকে মার্শাল আর্ট টেকনিক শেখাবো। যেটা শুনে হামুং খুশি হয়ে যায়। সিন প্রেজেন্ট টাইমে চলে আসে। চ্যাংনিমকে কেউ একজন ডাক দিয়েছে, আমরা দেখতে পাই সেখানে হামুং চলে আসে। হে ব্রাদার! চ্যাংনিম একটু রেগে যায়, সে বলে, তুমি এত দেরি করে কেন এসেছো? ব্রাদার, আপনি যে আমাকে টেকনিকটা শিখেছেন সেটা প্রশিক্ষণ করছিলাম, সেটা তো খুবই মজাদার। ব্রাদার, আপনি আমার উপর অনুগ্রহ করে মার্শাল আর্ট টেকনিক শিখিয়েছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ, এটা ব্যর্থ না করে তুমি পরিশোধ করতে মনে রাখবে। হামুং তখনই অবাক হয়ে বলে, ব্রাদার জিনহু এইখানে? অ্যান্ড সেখানে জিনহু চলে আসে এবং সে বলে, কি ব্যাপার মুং, তুমি এই ছেলেটার সাথে এখানে কেন? কারণ সে আমার বড় ভাই। জিনহু তখন বলে, এটা তোমার বড় ভাই? চ্যাংনিম জিনহুর কান ধরে বলে, আমরা কি একটা বাজি ধরিনি? তুমি কি ভুলে গিয়েছো তুমি এখন থেকে আমাকে বড় ভাই বলে ডাকবে? জিনহু তখন রেগে গিয়ে বলে, কে কাকে বড় ভাই বলবে? তার উপর একটি পাঞ্চ করতে যায়, কিন্তু চ্যাংনিম খুব সহজে সে পাঞ্চটাকে ডজ করে উপরে লাফ দিয়ে জিনহুর পাঞ্চ থেকে বেঁচে যায় এবং সে হিরোর মতো সেইখানে ল্যান্ড করে। চ্যাংনিম তখন বলে, এইখানে এবং এখন আমরা কি আবারও ফাইট করব? সেইখানে থাকা লোকজন বলছে তৃতীয় রাজকুমার এবং চতুর্থ রাজকুমার কি আবারও এখানে যুদ্ধ করতে যাচ্ছে। চ্যাংনিম বলে, জিনহু তুমি এটা ভেবে নাও, তুমি কি আমাকে বড় ভাই বলবে নাকি আবারও এখানে ফাইট করবে? মুজিন তাদেরকে এইভাবে দেখে নেয় এবং সে বলে, রেটের আগে এখানে কেউ শারীরিক সংঘর্ষে লিপ্ত হওয়া যাবে না। মুজিনের আওয়াজ শুনে জিনহু অনেক ঘাবড়ে যায় এবং সে ভাবতে থাকে, ওনার সামনে আমার নিজেকে ভালো দেখাতে হবে, ওনার মাইন্ডে আমার প্রতি কোনো খারাপ ইন্টেনশন রাখা যাবে না। চ্যাংনিম জিন্নুকে ধরে বলে, না, আমরা এখানে আসলে একটু মেলামেশা করছিলাম, আমার ছোট ভাই বলে কথা, তার সাথে একটু হাসি মজা করছি আমরা। কি তাই তো, ঠিক না ছোট ভাই জিনহু? তখন না চাইতেও জিনহু বলে, হ্যাঁ তুমি ঠিক বলেছ। জিনহু তখন অনেক রেগে যায় এবং সে বলছে, চ্যাংনিম এই রেটের পরিচালক। মুজিন বলে, আচ্ছা ঠিক আছে, আর এখন তাহলে চলুন সবাই শুরু করা যাক আজকের ফাংশন। এপিসোডের শুরুতে মজিন বলে, এবার আমাদের এই রেটের কিছু নিয়ম জানা যাক, যেগুলো আমি বলবো
আর এই রেটের নিয়মগুলো হলো একদম সোজা। আপনাদের সকলেরই এই কাঠের টোকেনটি সংগ্রহ করতে হবে এবং এটা সংগ্রহ করার জন্য আপনাদেরকে পাহাড়ের চূড়ায় উঠতে হবে। এখন আপনাদের সবাইকে একটি করে কাঠের টোকেন দেওয়া হচ্ছে। এছাড়াও আপনাদেরকে একাধিক কাঠের টোকেন সংগ্রহ করতে হবে। যে যত বেশি কাঠের টোকেন জমা করতে পারবে তাকেই বিজয়ী হিসেবে বিবেচিত করা হবে। ঠিক তখনই হামুং বলে ওঠে, মাস্টার, আমরা এই কাঠের টোকেনগুলো কিভাবে সংগ্রহ করতে পারবো? দুটি উপায় রয়েছে। প্রথমটি হলো তোমাদেরকে পাহাড়ের চূড়ায় উঠতে হবে। পাহাড়ের বিভিন্ন জায়গায় ছিটিয়ে রয়েছে লুকানো এই টোকেনগুলো। সেই লুকানো টোকেনগুলো খুঁজে বের করতে হবে। আর দ্বিতীয় উপায়টি হলো পাহাড়ের বিভিন্ন জায়গায় কিছু রয়্যাল গার্ডস লুকিয়ে থাকবে, যাদের থেকে তোমাদেরকে সে টোকেনগুলো ছিনিয়ে আনতে হবে। হামুং অবাক হয়ে যায় এবং সে বলে, রয়্যাল গার্ডস? সেইখানে থাকা দুজন লোকের মধ্যে একজন বলছে আমাদের বংশের শক্তিশালী মার্শাল আর্ট ফোর্স রয়্যাল গার্ডস, অন্যজন বলছে এর মানে আমাদেরকে এদের সাথে লড়াই করতে হবে। এটা কেমন মজাক? মাস্টার মুজিন বলে, আমি আপনাদেরকে জিজ্ঞাসা করছি না যে আপনারা রয়্যাল গার্ডসকে পরাজিত করুন। জিনহু তখন বলে, তাহলে আপনি কি বলতে চাইছেন? রয়্যাল গার্ডের সামনে আপনাদের দক্ষতা প্রমাণ করুন। তারা আপনাদের ক্ষমতার মূল্যায়ন করবে এবং সে টোকেনগুলো হস্তান্তর করবে আপনাদের কাছে। তখন চ্যাংনিম বলে ওঠে, এইটা তো আমার সেই আগের জীবনের মতোই ঘটনা ঘটছে। ঠিক আছে, আমি এখন রেডি আছি। তখন মাস্টার মুজিনের কাছে দুজন পার্সন চলে আসে দুটি বক্স নিয়ে। মুজিন তখন বলে, যে বা যারা 4টি কিংবা তার চেয়ে বেশি টোকেন সংগ্রহ করতে পারবে তাদেরকে এটি দেওয়া হবে। অ্যান্ড আমরা দেখতে পাই সে বাক্সের ভিতরে 5টি এলেক্সার ছিল। জিনহু অনেক খুশি হয়ে বলে, আমি এটা অনুভব করতে পারছিলাম যে তারা আমাদেরকে অনেক কিছু দেবে। চ্যাংনিম তখন মনে মনে বলতে থাকে, আমি কোনো ছোট বাচ্চা নই, আমি অপেক্ষা করছি ডান দিকে বাক্সের ভিতরে কি আছে। মাস্টার মুজিন তখন বলে, সর্বশেষ যে আমাদের বিজয়ী হবে, অর্থাৎ যে সবচেয়ে বেশি টোকেন সংগ্রহ করবে, তার জন্য আমাদের কাছে একটি বিশেষ পুরস্কার রয়েছে। মাস্টার মুজিন যখন সেই বক্সের উপর হাত রাখে, সেই বক্সের ভিতর থেকে অনেক এনার্জি রিলিজ হতে থাকে। নিচে থাকা একজন লোক বলছে, এটা খুব শীতল এবং আমি শক্তির ঢেউ অনুভব করতে পারছি। মাস্টার মুজিন চেঁচিয়ে বলে, যে বিজয়ী হবে তাকে দেওয়া হবে আমাদের বংশের বিখ্যাত সামোয়িং পিল। আর এই পুরস্কারটা দেখে সকলেই উত্তেজিত হয়ে যায়। আমি আপনাদের সকলের শুভকামনা করছি, জিতে আসুন। আর এই কথা বলতেই সকলেই সেখান থেকে দৌড়ে চলে যায়। মাংহু, চলো শুরু করা যাক। হ্যাঁ ব্রাদার, আমি খুব এক্সাইটেড। তখনই তাদের সামনে জিনহু চলে আসে এবং বলে, দাঁড়াও। জিনহু, তুমি আবার এসে গিয়েছো, এখন তুমি আবার কি চাও? জিনহু বলে ওঠে, চলো একটা বাজি ধরা যাক। কি, আবার বাজি? হ্যাঁ, আমাদের এই টোকেন সহ একটা বাজি ধরা যাক। দেখা যাক আমাদের মধ্যে কে সবচেয়ে বেশি টোকেন সংগ্রহ করতে পারে। চ্যাংনিম অনেক অবাক হয়ে যায়। কি টোকেন? হ্যাঁ টোকেন, যে আমাদের মধ্যে সবচেয়ে বেশি টোকেন জমা করতে পারবে তাকে বলতে হবে মাস্টার। কিন্তু চ্যাংনিং সে বলে ওঠে, কিন্তু আমি তো এটা চাই না। আমি জানি আমি যদি জিতেও যাই তারপরও তুমি আমাকে মাস্টার বলবে না, তুমি আমার নাম ধরে ডাকবে। জিনহু তখন রেগে যায় এবং সে বলে, আচ্ছা ঠিক আছে, তাহলে তুমিও কিছু বাজি ধরতে পারো। তাহলে এই বাজিটা কেমন হবে? যদি আমি জিতে যাই তাহলে তোমার মার্শাল আর্ট টোকেন আমাকে দিতে হবে। কি, মার্শাল আর্ট টোকেন দিতে হবে? আমাদেরকে মার্শাল আর্ট টোকেনের গুরুত্ব বলা হয়। মার্শাল আর্ট টোকেন হলো মার্শাল আর্টের বিশ্বের প্রাপ্তবয়স্ক মার্শাল আর্টিস্টদের একটি সিম্বল কিংবা স্টাইল। আর এই মার্শাল আর্ট টোকেন অন্যজনকে দেওয়ার মানে হলো যে কোনো পরিস্থিতিতে সামনে জনকে সাহায্য করতে হবে। এমনও বলা যেতে পারে যে এটা ব্যবহারকারীদের টিকিট হিসেবে কাজ করে। এরপর আমাদেরকে চ্যাংনিমকে দেখানো হয়। চ্যাংনিম বলে, কি হলো জিনহু, আমার বাজিতে তুমি রাজি তো? মার্শাল আর্ট টোকেন দিয়ে আমাদেরকে বাজিটা খেলতে হবে তাহলে? হ্যাঁ, তুমি একদম ঠিক ভেবেছ। জিনহু তখন মনে মনে ভাবে, ড্যাম ইট, এই মার্শাল আর্ট টোকেন দিয়ে খেলতে গেলে অনেক ঝুঁকিপূর্ণ হয়ে যাবে। চ্যাংনিম তখন বলে, কি হলো, মনে হচ্ছে যে তুমি ভয় পেয়ে গিয়েছো, কারণ একবার তুমি আমার কাছে হেরে গিয়েছিলে, এই জন্য তুমি বাজি ধরতে ভয় পাচ্ছ। কে বলেছে তোমাকে যে আমি বাজি ধরতে ভয় পাচ্ছি? ঠিক আছে, আমি আমার মার্শাল আর্ট টোকেন বাজি ধরতে রাজি। যদি আমি জিতে যাই তাহলে তোমার মার্শাল আর্ট টোকেন আমাকে দিবে এবং সবার সামনে এটা স্বীকার করবে যে আমি তোমার থেকে অনেক বেশি শক্তিশালী। চ্যাংনিং এরপর তার কাছে এসে বলে, তুমি কেন 3টি দাবি করেছো? কি 3টি দাবি মানে?
আচ্ছা যাই হোক, শোনো আমার কথা, যদি তুমি কোনো শিশুর মতো অভিনয় করতে থাকো তাহলে আমি তোমার সাথে এই বাজি খেলতে রাজি হব না। চ্যাংনিম আরো বলে, জোপের চারপাশে মারধরগুলো বন্ধ করুন। জিনহু বলে, তাহলে তুমি কেন 3টি দাবি চাচ্ছ না? চ্যাংনিম অনেক শয়তানি একটা স্মাইল দিয়ে বলে, তুমি তোমার নিজের কবর খুঁড়ছো। আচ্ছা চলো আমরা বাজিটা এইভাবে ধরি, যে পরাজিত হবে সে বিজয়ীর প্রতি আনুগত্য হবে, তার সকল কথা শুনতে হবে যাই হোক না কেন। জিনহু সে মনে মনে খুশি হয়ে যায় এবং সে ভাবছে 15 বছর পর্যন্ত আনুগত্য, তুমি তোমার নিজের কবর খুঁড়ছো। চ্যাংনিম আচ্ছা ঠিক আছে, কিন্তু আশা করি যেন তুমি তোমার প্রতিশ্রুতি রাখো। চ্যাংনিম তখন বলে, এটা তো আমার লাইন ছিল, তুমি কেন বললে? অ্যান্ড জিনু সেখান থেকে দৌড়ে চলে যায় সে পাহাড়ের চূড়ার উদ্দেশ্যে। তখন হামুং চ্যাংনিমকে বলে, ব্রাদার তুমি কি এটা সত্যি করতে চাও? কেন, কি হয়েছে? জিনুকে দেখে মনে হচ্ছে যে সে কোনো বিষয় নিয়ে খুব আত্মবিশ্বাসী। হ্যাঁ নিশ্চয়ই সে কিছু একটা করেছে, এমনকি তার সমর্থনকারী সেখানে থাকবে, আর সেই সমর্থনকারীরা হলো হা ফ্যামিলির রয়্যাল গার্ডসরা। আমার আগের লাইফেও আমি এটা দেখেছি, 2জন রয়্যাল গার্ডসকে কিনে ফেলেছিল হা জিনহু, যাতে তার প্রতিদ্বন্দ্বীকে সরাতে পারে। ব্রাদার আপনি কি সত্যি বলেছেন? এর মানে এটা তো আমার জন্য অনেক বড় সমস্যা হয়ে যাবে, কারণ আপনি জিনহুর দাস হয়ে যাবেন। হামুং তোমার কি মনে হয় যে আমি হেরে যাব? ব্রাদার কিন্তু আপনি তো বলেছেন যে কিছু লোক আছে যারা জিন্নুকে সাহায্য করবে। তখন চ্যাংনিম বলে, আমাকে সাহায্য করার মতো একজন আছে। ব্রাদার আপনি সত্যি বলছেন? কে সে, আমাকে বলুন। সেটা হলে তুমি কি বলতে চাইছো? হ্যাঁ, তুমি কি আমার পাশে নেই? যাই হোক, খুব বেশি চিন্তার দরকার নেই, কারণ আমি অবশ্যই জিতবো। চ্যাংনিম তখন জিনহুকে নিয়ে মনে মনে ভাবতে থাকে, আই এম সরি জিনহু, তুমি যে বিষয় নিয়ে পরিকল্পনা করেছো সেটা কখনোই সক্ষম হবে না, কারণ আমি তোমার সমস্ত ট্রিক্সের সম্পর্কে জানি। শুরুতে আমাদেরকে চ্যাংনিমকে দেখানো হয় যাকে কেউ একজন ধাক্কা দিয়ে নিচে ফেলে দিয়েছে, আর সেই ব্যক্তিটা হলো জিনহু। সে বলছে, তুমি এখনো পর্যন্ত একটাও টোকেন সংগ্রহ করতে পারোনি, তুমি একটা অকেজো, কোনো কাজের নও, তুমি একটা দুর্বল ছেলে। আর অন্যদিকে আমাকে দেখো, আমি কতগুলো টোকেন সংগ্রহ করে ফেলেছি। আর তুমি জানো এতগুলো টোকেন আমি কিভাবে সংগ্রহ করেছি? তাহলে তোমাকে বলে রাখি, আমি যেখান থেকে প্রথমে টোকেনগুলো তুলেছি সেই জায়গাটা হলো, আর এইখানে আমাদের অতীতের একটি সিন শেষ হয়ে যায়, প্রেজেন্ট টাইম দেখানো হয়, যেখানে জিনহু তার বডিগার্ডের সাথে লুকানো থাকা টোকেনগুলো খুঁজতে এসেছে। পেছন থেকে একজন ডাক দিয়ে বলে, আরে হ্যাঁ জিনহু, সত্যি কি এখানে কোনো টোকেন লুকানো আছে? তোমরা এখানে কি করছো? চুপচাপ এখান থেকে চলে যাও, আমাকে আমার কাজ করতে দাও। জিনহু তখন মনে মনে ভাবছে, তারা বলেছিল যে ফ্ল্যাগগুলো এখানে লুকিয়ে রাখবে, কিন্তু এখানে ফ্ল্যাগগুলো নেই। আমার চাচা আমাকে মিথ্যা বলেছে, সেই কাজটা কিভাবে করতে পারলো? জিনহু সে এখনো সেই ফ্ল্যাগগুলো খুঁজে যাচ্ছে। আমাদেরকে গাছের উপর থেকে চ্যাংনিমকে দেখানো হয় এবং সে বলছে, অবশ্যই ফ্ল্যাগগুলো সেখানে নেই, কারণ ফ্ল্যাগগুলো আমার কাছে আছে, আর আমি জানি সমস্ত ফ্ল্যাগ কোথায় লুকানো আছে। তখনই সিন শিফট হয়ে যায়, আমাদেরকে হা ফ্যামিলির হাউস দেখানো হয়। সেইখানে কিছু লোকদেরকে দেখানো হয় হাতে তলোয়ার নিয়ে, এবং সেইখানে কেউ একজন বলছে, এই অনুষ্ঠানে জিনহু অংশগ্রহণ করেছে আর তার জয়ের উচ্চ সম্ভাবনা আছে, তাই না? আর এই কথাটি হা ফ্যামিলির হেড বলছে। পিছন থেকে মুজিন বলছে, হ্যাঁ আপনি ঠিক বলেছেন, যেহেতু জিনহুর মায়ের পরিবার তাকে সাহায্য করছে। হ্যাঁ আমি জানি, আর সেই ফ্যামিলিটার নাম দায়ুং ফ্যামিলি। তখনই আমরা দেখতে পারি সেই লোকগুলো হা ফ্যামিলি হেডের দিকে আক্রমণ করতে আসে, অ্যান্ড এক মুহূর্তের মধ্যে সে লোকগুলোকে হারিয়ে দেয়। দায়ুং ফ্যামিলির কিছু খারাপ গুজব আছে, রক্ষীরা নাকি তাদের ভিতরেই তথ্যগুলো দিয়ে দেয়। সম্ভবত তারা কি খুঁজে পেয়ে গিয়েছে যে ফ্ল্যাগগুলো কোথায় লুকানো আছে? না, অবশ্যই না, এটা কখনোই হবে না, আমরা এটা নিশ্চিত করেছি, আপনি কোনো চিন্তা করবেন না হেড। প্রধান তখন বলে, জিন্নু হয়তো তাছাড়া জিতবে, কিন্তু আপনি কি চ্যাংনিমের কথা ভাবছেন? তাকে নিয়ে চিন্তিত? হেডকে দেখানো হয় সে তার তলোয়ার নিয়ে খুবই স্পিডের সাথে সেই লোকগুলোকে সেইখানেই মেরে ফেলে, আর এই সোলজারগুলো হলো ব্ল্যাক টাইগার হা ফ্যামিলির সোলজার। আর হেড এটা দেখতে চেয়েছিলেন যে এই ব্ল্যাক টাইগার ঠিক কতটুক শক্তিশালী হয়েছে। আমাদের স্কোয়াড সেখানে জড়িত আছে, আর তাছাড়া জিনহু সে তার ব্যক্তিত্ব অনুযায়ী সব রকম পদ্ধতি ব্যবহার করবে জেতার জন্য। হ্যাঁ অবশ্যই, তাছাড়া ব্ল্যাক টাইগারের প্রশিক্ষণ আরো তীব্রতা করে দিন, কারণ তারা অনেক দুর্বল। সিন শিফট হয়ে যায়, আমাদেরকে হামুংকে দেখানো হয় তার পিছনে জায়ান্ট একটি প্রাণী পড়ে আছে, আর সেই জায়ান্ট প্রাণীটির গলায় একটি ফ্ল্যাগ ঝুলানো আছে। হামুং বলে, এটা একদম ঠিক যেমনটা চ্যাংনিম ব্রাদার বলেছিল, এর গলায় একটা ফ্ল্যাগ ঝুলানো আছে।
হামুং তখন বলে, ব্রাদার চ্যাংনিম, এখনই সময় হয়ে গিয়েছে। হামুং তখন হঠাৎ করে দাঁড়িয়ে যায় এবং সে বলে, ব্রাদার চ্যাংনিম তুমি কোথায়? আমি জানতাম এটা ঘটবে, শয়তান ব্রাদার, আমাকে এখানে ফাঁসিয়ে দিয়েছো। তখনই আমরা অনেক স্পিডের সাথে একজনকে নিচে নামতে দেখি। সে হলো চ্যাংনিম। সে লাফ দিয়ে ইনফিনিটি হ্যাভেন সোয়ার্ড টেকনিক ব্যবহার করে সেই মনস্টারটাকে সেখানে মেরে দেয়। এইটা দেখে হামুং যেন একদম অবাক হয়ে গিয়েছে। হামুং কেঁদে দেয় এবং সে বলে, চ্যাংনিম ব্রাদার, আপনি কি করেছিলেন? আপনি কেন সেখানে দাঁড়িয়েছিলেন? বলুন আমাকে। চ্যাংনিম সেই মনস্টারের উপর থেকে নিচে নেমে আসে এবং বলে, হামুং তুমি কি ঠিক আছো? হামুং চ্যাংনিমকে জড়িয়ে ধরে বলে, ও ব্রাদার, তুমি আমাকে বাঁচিয়ে ফেলেছো। আচ্ছা ঠিক আছে, তাছাড়া তুমি আমার সম্পর্কে যা বলেছো সেই সব কিছুই আমি শুনেছি। কিন্তু ব্রাদার, আপনি কোথায় ছিলেন? আসলে ব্যাপারটা হলো যে এই দেখো হামুং, আমি এইগুলো খুঁজছিলাম। আরে বাহ ব্রাদার, এখানে তো 3টি ফ্ল্যাগ আছে, আপনি এটা কিভাবে করেছেন? কিছু নির্বোধ লোক ছিল যারা আমাকে বলেছিল যে ফ্ল্যাগগুলো কোথায় আছে। হামুং সেই মনস্টারের গলা থেকে ফ্ল্যাগটি বের করে বলছে, এখন আমি এই 2টি ফ্ল্যাগ নিয়ে পাস করতে পারি। ব্রাদার, আপনি কি আরো কিছু পেয়েছেন? হ্যাঁ, আমি কিছু মাংস আর চামড়া পেয়েছি। তাহলে ঘুমানোর জন্য একটি জায়গা খুঁজে নেওয়া যাক। তাছাড়া আমি একটি ভালো জায়গা জানি যা আমি আমার অতীত জীবনে দেখেছিলাম। আকাশ কালো হয়ে আসছে, এর মানে সন্ধ্যা হয়ে যাচ্ছে। তারা দুজন একটি অনেক বড় পাহাড়ের সামনে চলে আসে। হামুং বলে, ব্রাদার, এই পাহাড়ের পিছনে কি কিছু আছে? হ্যাঁ আছে, এই পাহাড়ের পিছনে সুন্দর একটি গুহা আছে যেখানে আমরা ঘুমাতে পারি। এটা বন জঙ্গলে থেকে অনেক নিরাপদ, এর চেয়ে ভালো জায়গা আর কোথাও নেই। আমরা এখানে কাছাকাছি কোথাও ঘুমাতে পারি, কিন্তু ব্রাদার, আমরা এই পাহাড়ে কিভাবে উঠবো? তুমি ভাবো যে এটি হলো আমাদের প্রশিক্ষণের একটি অংশ। তুমি যদি আমার আগে এই পাহাড়ের উপর না উঠতে পারো তাহলে তোমাকে মাংস দেওয়া যাবে না। আর তখনই আমরা দেখতে পারি হামুং সেই কথা শুনতেই পাহাড়ের উপরে ওঠার চেষ্টা করছে। আর চ্যাংনিমের অদ্ভুত ফেসটা তো দেখুন, সে ভাবছে সত্যি কি এই ছেলেটা রাক্ষসী তলোয়ার সোয়ার্ড মাস্টার হবে? তার কর্মকাণ্ড দেখে তো এমন মনে হচ্ছে না। যখন চ্যাংনিম পাহাড়ের উপর উঠতে যাবে ঠিক তখনই সে কিছু একটা সেন্স করতে পারে যে তাদের পিছনে কেউ একজন আছে, এবং সে মনে মনে ভাবছে এটা কোনো বন্য জন্তু নয়, এটা নিশ্চয় কোনো মানুষ। আর চ্যাংনিম ঠিক যেমন বলেছিল, তাদের উপরে কেউ একজন নজর রাখছে, আর এটা কোনো জন্তু নয়, এটা একজন মানুষ। এপিসোডের শুরুতে আমাদেরকে কিছু লোক দেখানো হয় যারা পাহাড়ের উপর থেকে নিচে নামছে, অ্যান্ড ফাইনালি তারা সেই গুহার সামনে চলে এসেছে যেখানে চ্যাংনিম এবং হামুং আছে। অ্যান্ড আমরা দেখতে পাই এখানে 3জন লোক চলে আসে। সেখান থেকে একজন লোক বলছে, এই তুমি এখানে পাহারা দাও, যদি কেউ আসে তাকে তুমি ব্লক করবে। সেইখানে একজন পাহারা দিচ্ছে এবং 2জন গুহার ভিতরে ঢুকছে। আমরা সেখানে শুনতে পাই গুহার ভিতরে কারণ নাক ডাকার আওয়াজ আসছে। হামুং ঘুমের মধ্যে বলছে, ও চ্যাংনিম ভাইয়া, আমাকে আরো মাংস দাও। সেই 2জন লোক বলছে, এরা তো কোনো চিন্তা ছাড়াই ঘুমাচ্ছে এখানে। একজন হামুং এর কাছে চলে এসে সে বলছে, দেখো এটা বাচ্চার মতো ঘুমাচ্ছে। অন্যজন বলছে, আরে ওইখানে দেখো, ওইখানে ফ্ল্যাগগুলো রাখা রয়েছে। তারা সেই ফ্ল্যাগগুলো উঠিয়ে বলছে, এরা কতটা অসতর্ক, তাই না? হ্যাঁ, এটা তো খুব সহজ ছিল, আমরা খুব সহজে এটা পেয়ে গেলাম। তখনই একজন বলছে, ওয়েট এক সেকেন্ড, ওর সাথে তো আরো একজন ছেলে ছিল, সে কোথায়? তখনই গুহার বাহিরের সিন দেখানো হয় যেখানে একজন পাহারা দিচ্ছিল তার উপরে। সেইখানে আমরা দেখতে পাই চ্যাংনিম। গুহার ভিতর থেকে একজন বলছে, আরে এটা কি শব্দ ছিল? আমরা দেখতে পাই সেখানে চ্যাংনিম চলে আসে, সেই লোকটিকে সেখানে বেঁধে ফেলে। চ্যাংনিম বলছে, আমি দুঃখিত, কিন্তু চোরদের জন্য আমার কাছে কোনো মায়া নেই। সেইখানে একজন যে কিনা চ্যাংনিমের উপর আক্রমণ করতে যাচ্ছে, সে তলোয়ার দিয়ে চ্যাংনিমের উপর আক্রমণ করতে চায়, কিন্তু চ্যাংনিম খুব সহজে সেই আক্রমণকে ডজ করে ফেলে। যেটা থেকে সে লোকটি বলছে, এটা অসম্ভব, সে কিভাবে আমার অ্যাটাক ডজ করতে পারলো? চ্যাংনিম তখনই তার মুখে ধরে ফেলে এবং তাকে সোজা একদম মাটিতে গেড়ে দেয়। এইটা দেখে তার দ্বিতীয় পার্টনার খুব ঘাবড়ে যায় যে সেটা কিভাবে করলো, কিন্তু তখনই তাকেও কেউ একজন পিছন দিয়ে আঘাত করে। আমরা দেখতে পাই সেখানে হামুং, সে বলছে, ফ্ল্যাগ চোর, আমাকে ভুলে গিয়েছিস। অ্যান্ড সে চোরের হাত থেকে সেই ফ্ল্যাগগুলো মাটিতে পড়ে যায়। অন্যদিকে আরেকজন বলছে, আমরা নিশ্চিত ছিলাম যে আমরা এই ফ্ল্যাগগুলো পেয়ে গিয়েছি, কিন্তু আমরা হেরে গেলাম। চ্যাংনিম ভাবছে এই লোকটি মাস্ক পরে আছে, তাহলে এখন দেখা যাক, চলো এখন দেখা যাক যে তুমি কোন পরিবার থেকে, তোমার মাস্কটা খুলে দেখা যাক। এই বলে সে তার মাস্কে হাত রেখে তার মাস্কটাকে খুলে ফেলে। চ্যাংনিম যখনই তার মুখ দেখে সে পুরো লজ্জায় লাল হয়ে যায়। আমরা দেখতে পাই সেটা কোনো সাধারণ লোক নয়, বরং সে একটা সুন্দরী মেয়ে।
তখন সেই সুন্দরী মেয়েটি বলছে, আমি একজন মেয়ে, কিন্তু তাতে কি হয়েছে? এই বলে সে চ্যাংনিমের উপর একটা পাঁচ দিয়ে দেয়, কিন্তু চ্যাংনিম সেই পাঁচটাকে টচ করে ফেলে এবং সে মেয়ের কাছ থেকে অনেক দূরে সরে আসে। চ্যাংনিম এই মেয়েটাকে দেখে ভাবছে সে কি আমার থেকে 2 বছরের বড়, তাছাড়া তার লেভেল জিনহু থেকে কম, কিন্তু মনে হচ্ছে এই মেয়েটা অনেক প্রশিক্ষণ প্রাপ্ত, আমাকে এর থেকে একটু সাবধানে থাকতে হবে। তখনই আমরা দেখতে পাই সেই মেয়েটা চ্যাংনিমের কাছে দৌড়ে চলে আসছে এবং সে বলছে, তুমি কি চিন্তা করছো? এইসব চিন্তা করে তুমি তোমার সময় নষ্ট করছো। মেয়েটি যখন চ্যাংনিমের দিকে আসতে থাকে, চ্যাংনিম মাটিতে থাকা একটি পাথরকে কিক মারে, যেই পাথরটি গিয়ে সেই মেয়েটির মাথার মধ্যে লেগে যায় এবং এক মুহূর্তের মধ্যেই চোখের পলকে সেই মেয়েটাকে রশি দিয়ে বেঁধে ফেলে। হামুং, এই বাচ্চাদেরকে নিয়ে আসো, এদেরকে রশি দিয়ে একসাথে বেঁধে রাখি। তুমি এসব কি করছো কাপুরুষ? রশিটা খুলে দাও। এরপর আমরা গুহার বাহির থেকে একজন আননোন পার্সনকে দেখতে পাই যে এইসব কিছু দেখছে। হামুং তখন চ্যাংনিমকে বলে, ব্রাদার, এই লোকগুলো তো... কি এই লোকগুলো, তুমি কি তাদের চিনো? হ্যাঁ ব্রাদার, এরা হলো মাসি ফ্যামিলি থেকে এবং এরা তিনজনকে বলা হয় গোল্ড ব্রাদার অ্যান্ড সিস্টার। এরা তিনজন এই নামেই পরিচিত এবং এদের তিনজনের মধ্যে 2 ভাইয়েদের নাম হলো গেউনরান এবং ইউনরান এবং মেয়েটির নাম হলো ডংরান এবং এর একটি ডাক নাম রয়েছে। সবাই এই মেয়েটিকে ফিনিক্স বলে ডাকে। তখনই এই মেয়েটি চেঁচিয়ে বলে, ইউ বাস্টার্ড, তোদের এই টোকেনগুলো আমাদেরকে দিয়ে দে। ওই লেডি, এইভাবে চেঁচানো বন্ধ করো, যদি কেউ শুনে ফেলে তাহলে তারা ভাববে হয়তো আমরা চোর। আমরা সারাদিন পাহাড়ে খোঁজাখুঁজি করেছি, কিন্তু আমরা এখনো পর্যন্ত একটি ফ্ল্যাগ পাইনি। কিন্তু তুমি এমনভাবে খোঁজাখুঁজি করেছো যে মনে হচ্ছে তুমি আগে থেকে জানো ফ্ল্যাগগুলো কোথায় লুকিয়েছিল। আর তুমি হাফ ফ্যামিলি থেকে এসেছো, তাই না? আমরা সব কিছু জানিয়ে দিব হাফ ফ্যামিলির প্রধানকে যে কিভাবে তোমরা চিটিং করছো। কি হলো, তুমি হাসছো কেন? এতে মজার কি হলো যে হেসে যাচ্ছ? তুমি চাইলে আমার সম্পর্কে অভিযোগ করতে পারো, চেষ্টা করে দেখতে পারো। চ্যাংনিমের এই কথাটা শুনে সেই মেয়েটা অনেক অবাক হয়ে যায়। চ্যাংনিম আরো বলছে, আমি এমন একজন ছেলে যাকে কিনা পরিবার থেকে বের করে দেওয়া হয়েছিল। এই কথাটা শুনে সেখানে থাকা ছেলেটি বলে, তাহলে তুমি সে যার সন্তান 3য় রাজকুমার, তাই না, যে কিনা আবারও কিছুদিন আগে পরিবারে ফিরে এসেছে? চ্যাংনিম বলছে, আমরা এখন চলে যাচ্ছি, অনুষ্ঠানের শেষে আমরা আবার আসবো, তোমরা আবার বেশি আরাম করো না। ব্রাদার, আপনি ঠিক বলছেন তো? আমরা কি এখনই চলে যাব? ও হ্যাঁ, আপনাদের এই ফ্ল্যাগগুলো আমরা নিয়ে নিচ্ছি। যদি আপনারা আমাদের এই ফ্ল্যাগগুলো নেওয়ার জন্য চুরি করতে আসেন, তাহলে হয়তো আপনারা প্রস্তুত ছিলেন যে আপনাদের সাথে এমন কিছু হতে পারে। মেয়েটা তখন ঘাবড়ে যায় এবং সে মনে মনে বলছে, না, যদি এমন ভাবে চলতে থাকে তাহলে আমরা এই অনুষ্ঠান কখনোই জিততে পারবো না, আর আমাদের চোর হিসেবে চিহ্নিত করা হবে। তখন সে মেয়েটা চেঁচিয়ে বলে, আমরা দুঃখিত 3য় রাজকুমার, আমাদেরকে শুধু একবার ক্ষমা করুন প্লিজ। চ্যাংনিম কি তাদের ক্ষমা করবে কি না?